ছাত্রছাত্রী, জিএস দ্য ইংলিশ টিচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ক্যারিবিয়ান সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি ডেভিড ডেভিডিনের বিখ্যাত কবিতা স্লেভ ওমেন্স সং, এই কবিতাটি নিয়ে। কবিতাটি শুধু একজন স্লেভ ওমেনের ব্যক্তিগত কষ্টের গল্প নয়, বরং সেই সময়কার উপনিবেশিকবাদের যে স্লেভ সিস্টেম ছিল, সেই সময়কার নারীদের যে জীবনের যে যন্ত্রণা, লিঙ্গ বৈষম্য, জাতিগত শোষণ তো রয়েছে, মানসিক বেদনার যে একটা দলিল হচ্ছে এই কবিতাটি। কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই যে একজন কৃষ্ণাঙ্গ নারী বা একজন কালো একজন বর্ণের যে নারী, আফ্রিকান যে নারী, তার কণ্ঠস্বর, যিনি নিজের জীবনের ট্র্যাজেডি, তার জীবনের প্রেম, তার জীবনের যে দাম্পত্য বিচ্ছেদ, তার যে মাতৃত্ব এবং তার বঞ্চনার কথা প্রকাশ পেয়েছে এই কবিতাতে। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো ডেভিড ডেভিডিনের সম্পর্কে ছোট একটু পরিচয়, কবিতার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই কবিতার মধ্যে যে ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেইটা জানাটা খুব গুরুত্বপূর্ণ, কবিতার সারাংশ। কবিতাটি আমরা সরাসরি হয়তো লাইন বাই লাইন আলোচনা করব না। প্রধান বিষয়বস্তু, কবিতার যে বিষয়বস্তুগুলো কী কী বিষয়কে এখানে অ্যাড্রেস করা হয়েছে কবিতায়, সেগুলো আমরা জানতে পারবো। একটি নারীবাদী পাঠ আমরা করব। এই নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কবিতাটিকে একবার দেখার চেষ্টা করব। কলোনিয়ালিজমের সময় এবং সেই স্লেভারি সিস্টেমটা সম্পর্কে আমরা জানবো এবং এই কবিতার সঙ্গে কীভাবে সেটাকে আলোচনা করেছে, ডিল করেছে, সেইটা আমরা জানবো। আর জানবো ভাষা শৈলী, এই কবিতায় কী কী ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে, স্টাইল কেমন ব্যবহার করা হয়েছে, আর পরীক্ষায় কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই তাহলে কবি পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ ডেভিড ডেভিডিন সম্পর্কে। ডেভিড ডেভিডিন গায়ানার একজন বিখ্যাত কবি, উপন্যাসিক এবং সাহিত্য সমালোচক। তিনি ভারতীয় বংশোদ্ভূত, অর্থাৎ ভারতীয়রা, তার পূর্বপুরুষেরা ভারত থেকে ব্রিটিশদের চুক্তিবদ্ধ শ্রমিক হিসাবে ক্যারিবিয়ান অঞ্চলে এই গায়ানাতে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। ডেভিড ডেভিডিনের সাহিত্যকর্মে বারবার ফিরে আসে এই দাসপ্রথার কথা, কলোনিয়ালিজম সময়কার কথা, শোষণের কথা, মাইগ্রেশনের কথা বারবার ফিরে আসে, এবং ইন্ডেঞ্চার সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে তার পূর্বপুরুষেরা গেছিলেন সেই সময়কার কথা, জাতিভেদ প্রথার কথা, সর্বোপরি প্রান্তিক মানুষের কথা তার জীবনে, তার লেখার মধ্যে বারবার ফিরে ফিরে আসে। তিনি ইতিহাসের নীরব মানুষদের কণ্ঠস্বর তুলে ধরতে চেয়েছেন। এই কবিতাটি, অর্থাৎ স্লেভ ওমেন সং, সেই কবিতাটিতেও আমরা এই ব্যাপারটি পাচ্ছি। এখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ চেষ্টা দেখতে পাচ্ছি তার মার্জিনাল পিপুলদের কণ্ঠস্বরকে তুলে ধরার। কবিতার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। কবিতাটি বুঝতে হলে আমাদের প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলের দাসপ্রথার বা স্লেভ সিস্টেমের ইতিহাসটা জানতে হবে। আফ্রিকার লক্ষ লক্ষ মানুষকে যে জোরপূর্বক ধরে এনে ইউরোপীয় উপনিবেশগুলোতে শ্রমিক হিসাবে ব্যবহার করা হতো। মূলত চিনি শিল্প, কফি শিল্প, এমনকি তুলোর বাগানে তাদেরকে অকথ্য পরিশ্রম করানো হতো। তাদের স্বাধীনতা ছিল না, নিজের জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই ছিল না। বিশেষ করে নারী দাসদের ক্ষেত্রে সেটা ছিল আরও ভয়াবহ। তারা একদিকে যেমন শ্রম শোষণের শিকার হতোই, শ্রমের দিক থেকে তাদেরকে পরিশ্রম করানো হতোই পাশবিকভাবে, অন্য দিক থেকে যৌন শোষণও তাদেরকে ভোগ করতে হতো। স্লেভ ওমেন সং কবিতাতে এই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। কবিতাটির সার সংক্ষেপে জেনে নেওয়া যাক। কবিতার বক্তা একজন কৃষ্ণাঙ্গ নারী, দাসী, অর্থাৎ একজন ব্ল্যাক স্লেভ মহিলা। তার জীবনের গল্প বলা হয়েছে এখানে। তার স্বামী একজন কৃষ্ণাঙ্গ স্লেভ, কিন্তু এক শ্বেতাঙ্গ প্রভু, অর্থাৎ হোয়াইট কালারের একজন তার যে মাস্টার বা তার যে বস বা যাই বলি না কেন, যারা অথরিটি, যারা তাদের উপরে ছড়ি ঘোরাতো যে সমস্ত কলোনাইজাররা, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক কোনো স্বেচ্ছায় সম্পর্ক নয় যে ভালোবেসে আমি তার কাছে গিয়ে আত্মসমর্পণ করলাম, তা নয়, বরঞ্চ ক্ষমতার জোর করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই হোয়াইট ম্যান, যার ফলে তার সন্তান জন্মগ্রহণ করে। সন্তানের গায়ের রং
কিন্তু কালো হয় না, সন্তানের গায়ের রং মিশ্র রং হয়। ফলে এই নারীকে কী করা হয়, নারীর এই সন্তান জন্মের পর থেকে পরিষ্কার বুঝতে সবাই পেরে যায় যে এই মেয়ে সন্তানটি তার স্বামীর দ্বারা জন্ম হয়নি, এটি অন্য কোনো পুরুষের দ্বারা জন্ম হয়েছে, কোনো হোয়াইট মানুষের দ্বারা, নাহলে এই সন্তানের গায়ের রঙ এরকম হতেই পারে না। যার ফলে স্বামী তাকে প্রত্যাখ্যান করে, সে ভালোবাসা হারায় চিরতরে, সে তার সম্মান হারায়, চারিদিকে তাকে নিয়ে ছ্যাঁচা করে মানুষজন, সে নিজের পরিচয় হারায়। ফলে সে ওই আমাদের ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম না, যে একজন কাক ময়ূরের পুচ্ছ লাগিয়ে সেই ময়ূর হতে চেয়েছিল, ফলে না এক সময় দেখা গেল যে না ময়ূর তাকে গ্রহণ করছে, ময়ূর সোসাইটি তাকে গ্রহণ করছে, না কাক সোসাইটি তাকে গ্রহণ করছে। এখানেও ঠিক তাই হলো। সেই কবিতায় অবশ্য একটা বিদ্রূপ আছে, সেখানে একটা ব্যাপার আছে যে না আমরা সেই কাকটি একটু উচ্চাকাঙ্ক্ষী ছিল, নিজেকে খুব একটা বিরাট কিছু মনে করতো যে আমি অন্য সমাজের মিশব, সেরকম ব্যাপারটা। কিন্তু এখানে তো তা নয়, এখানে মেয়েটি বরঞ্চ অসহায়। আমরা এর আগেও হয়তো ইতিহাস পড়েছি, আমরা এর আগেও হয়তো আমরা সেই স্লেভদের কথা আমরা ইতিহাসে আমরা জেনেছি, কিন্তু সেটা বরঞ্চ এই একটা নারীর প্রেক্ষাপট থেকে কখনো আমরা কিন্তু সেটা ভেবে দেখিনি। একবার ভেবে দেখো তো, একজন নারী যে কিনা দুই রকমভাবে মার্জিনালাইজ, সে নারী, পুরুষের অধীনে তাকে এমনিতে থাকতেই হয়, তারপরে আবার সে আবার স্লেভ হয়ে গেছে, সে আবার মানে মানে দুই দিক থেকে সে কিন্তু মানে ডাবল মার্জিনালাইজড হয়ে গেছে। তার ফলে কিন্তু তার কথা বলার কোনো অধিকার নেই, তাকে জোরপূর্বক তার সঙ্গে যৌনতা করা হচ্ছে, এবং সে কী করবে তখন, তার তো কিছু করার নেই। সন্তান যখন জন্ম হচ্ছে সেখান থেকে আবার তার হাজবেন্ডও তাকে মানে বিতাড়িত করছে, তাকে সেখান থেকে বিচ্যুত, সমাজ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, তাকে আলাদা করে দেওয়া হচ্ছে। এই যে বেদনাদায়ক গল্পটি এই কবিতার মধ্যে উঠে এসেছে। এই কবিতার সবথেকে শক্তিশালী দিক হলো কণ্ঠস্বর। সাধারণত ইতিহাসে আমরা দাসপ্রথার কথা শুনেছি, শাসকদের দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এখানে আমরা কথা বলছি একজন স্লেভ উইমেন, যে নিজের কষ্ট নিজেই প্রকাশ করছে। সে কোনো তথাকথিত নায়িকা নয়, সে কোনো তথাকথিত বিদ্রোহীও নয়, সে একজন সাধারণ নারী। আর এই সাধারণত্বই এই কবিতাটিকে অসাধারণ করে তুলেছে। এই কবিতায় প্রেম একটি জটিল বিষয়। নারীটি একদিকে যেমন তার কৃষ্ণাঙ্গ স্বামীকে ভালোবাসে, অন্যদিকে শ্বেতাঙ্গ বা হোয়াইট যে তার প্রভু বা মাস্টার, মালিক, তার সঙ্গে তাকে সম্পর্ক রাখতে হয়েছে চাপে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে। আর এইখানে প্রেম মানে স্লেভ সিস্টেমের সময়, মানে স্লেভারি যখন চলছে সেই সময় কিন্তু প্রেমের কোনো স্বাধীনতা ছিল না, এমনিতেই নারী পুরুষ উভয়েরই প্রেমের কোনো অধিকার তাদের ছিল না আর কি, সম্পূর্ণ তাদের পরাধীন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে এমনিতেই সে প্রেমে পরাধীনভাবে রয়েছে, অন্যদিক থেকে সে মালিকের কাছেও পরাধীন, আবার হাজব্যান্ডের কাছেও পরাধীন। ফলে প্রেম কখনো এই সময়ে, এই স্লেভারি সিস্টেম চলাকালীন, যারা স্লেভারির মধ্যে আটকা পড়ে গেছিলো যে সমস্ত অসংখ্য নারী পুরুষরা, তাদের কাছে প্রেম কিন্তু কখনোই সুখের না, বরঞ্চ দুঃখ বা বেদনার কথাই আমরা বারবার ইতিহাসে বিভিন্ন সাহিত্যে আমরা সেটাই উঠে ফিরে ফিরে আসে। কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাতৃত্ব। সাধারণত মাতৃত্ব আনন্দের উৎস হিসাবে দেখা যায়। আমাদের সমাজে এখনও অনেক মহিলারা যারা মা হতে পারেন না, তাদের সমাজ থেকে একটু অন্য নজরে দেখা হয়, তাদের পরিবারে তাদের লাঞ্ছিত হতে হয়। কিন্তু যে মা সন্তান দিতে পারে, তারা একটু বেশি সম্মান পায়, ভালোবাসা পায়, তাদের গুরুত্ব বেড়ে যায়। অথচ এই কবিতায় কিন্তু ঠিক উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। সন্তান জন্মের সাথে সাথেই তাকে সমাজ থেকে আরও বিচ্যুত করে দেওয়া হয়, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় যে এই সন্তান তোমার নয়, এটাই অবৈধ সন্তান। সন্তানটি উপনিবেশিক শোষণের জীবন্ত প্রতীক হয়ে ওঠে। এই সময়কালটাকে তুলে ধরা হয়, এই সন্তানটি জন্মের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি সময়কালটা কেমন ছিল। কবিতাটি শুধু একটি ব্যক্তিগত দুঃখের কথা বলে না, এটি ক্ষমতার গল্প। শ্বেতাঙ্গ প্রভু এবং কৃষ্ণাঙ্গ দাসের মধ্যে যে সম্পর্কর যে সমীকরণ, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। সেই পার্থক্যটা, ক্ষমতার যে পার্থক্য, সেটাই কবিতার কেন্দ্রে রয়েছে। শ্বেতাঙ্গ প্রভুরা যা চায় তাই করতে পারে, কিন্তু দাসেদের কোনো অধিকার নেই, স্বাধীনতা নেই। এই অসম ক্ষমতার সম্পর্কই উপনিবেশবাদের ভিত্তি। ডেভিড দেখিয়েছেন যে উপনিবেশবাদ শুধু অর্থনৈতিক শোষণই নয়, এটি মানুষের আবেগ, পরিবার, এমনকি পরিচয়কেও ধ্বংস করে দেয়। কবিতার অন্যতম বিষয়বস্তু হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এই যে কবিতায় যে নারীটিকে আমি দেখতে পাচ্ছি, সেই নারীটি বুঝতে পারছে না এক সময় দাঁড়িয়ে যে সে
কোথায় দাঁড়িয়ে আছে? সে কি কৃষ্ণাঙ্গ সমাজের অংশ নাকি শ্বেতাঙ্গ সমাজের অংশ? তার সন্তানই বা কোন সমাজের অংশ? এই প্রশ্নগুলোর উত্তর নেই, ফলে পরিচয় একটি জটিল সমস্যায় পরিণত হয়। এই কবিতাতে ডেভিডিন গায়ানিজ ক্রিওল ভাষা ব্যবহার করেছেন, অর্থাৎ এই ভাষা সাধারণ ইংরেজির থেকে অনেকটাই আলাদা, ফলে কবিতার বাস্তব এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। একই সঙ্গে এটি প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে মর্যাদা দেয়। উপনিবেশবাদ সাধারণত শাসকের ভাষাকে গুরুত্ব দেয়, কিন্তু ডেভিডিন তার বিপরীত প্রান্তিক মানুষের ভাষাকে সাহিত্যিক মর্যাদা দিয়েছেন এই কবিতায়। পরিশেষে আমরা এটাই বলবো, স্লেভ ওমেন সং আজও একটি প্রাসঙ্গিক কবিতা, কারণ পৃথিবীর বহু স্থানে এখনও নারী ও প্রান্তিক মানুষের বৈষম্যের শিকার। এই কবিতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের শোষিত মানুষদের কণ্ঠস্বরকে শোনা উচিত, শোনা জরুরি। এটি মানবিক মর্যাদা এবং স্বাধীনতার গুরুত্বকে সামনে নিয়ে আসে। কী কী প্রশ্ন হতে পারে ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের জন্য, সেই সম্ভাব্য প্রশ্নগুলো একটু আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। প্রথম প্রশ্ন আমি বলবো যে ডিসকাস স্লেভ ওমেন সং অ্যাজ এ পোয়েম অফ স্লেভারি অ্যান্ড সাফারিংস, এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে অ্যানালাইজ দ্য রোল অফ জেন্ডার ইন স্লেভস ওমেন, জেন্ডার রোল কী সেটা নিয়ে আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটা আমি বলবো যে হাউ ডাজ ডেভিডিন পোর্ট্রে দ্য কন্ডিশন অফ স্লেভ ওমেন, মানে নারীদের সেই দাস নারীরাদের অবস্থাটা কেমন ছিল সেই সময়ে, সেইটা ডেভিডিন কীভাবে বর্ণনা করেছেন তার কবিতায় আলোচনা করো। 4 নম্বরে আমি বলতে পারি ডিসকাস দ্য থিমস অফ আইডেন্টিটি অ্যান্ড এলিয়েনেশন ইন দ্য পোয়েম, অর্থাৎ এই যে নিসঙ্গতা বা এই যে আইডেন্টিটিটা কেমন করে বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে এই কবিতা, সেটা আলোচনা করো। লাস্ট আমি যেটা বলতে পারি যে এক্সামিন দ্য পোস্ট কলোনিয়াল সিগনিফিকেন্স অফ দ্য স্লেভ ওমেন সং, এই কবিতাটি একটা মানে পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে আলোচনা করার একটা প্রশ্ন হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।